ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ক্লাস 9-এর যে ফার্স্ট সামেটিভ যে এক্সাম যেটা অর্থাৎ ইউনিট 1 বা ফার্স্ট ইউনিট টেস্ট যেটা হয় সেটাতে সাধারণত বেশিরভাগ স্কুলেই দেখা যায় যে সিলেবাস যেটা সেটা কি থাকে, সেটা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পরিমাপ থাকে, আর সেকেন্ড চ্যাপ্টার বল গতি থাকে, এটা থাকে ফিজিক্স পার্ট থেকে। আর কেমিস্ট্রি পার্ট থেকে যেটা পদার্থের গঠন ও ধর্ম বলে যে একটা চ্যাপ্টার আছে যেখানে পরমাণু গঠন থাকে, সেই চ্যাপ্টারটা থাকে। ক্লিয়ার হলো? শুধু পরমাণু গঠন অর্থাৎ মৌলের ধারণার আগে পর্যন্ত বেশিরভাগ স্কুলে এই সিলেবাসটাই 3টে চ্যাপ্টার থাকে। তা আমি কি করেছি, আমি এই 3টে চ্যাপ্টার উপরে একটা মডিউলস যে কোশ্চেন টেস্ট পেপার রাইমার্টিনের একটা পেজ আমি আজকে সলভ করব। ওকে, তা ফার্স্ট তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলে আজকে প্রথম তাদেরকে বলি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো। আর যারা আমার রেগুলার ক্লাস দেখো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা কন্টিনিউ করবে, আর যখনই দেখবে তখন পুরোটাই নোট ডাউন করবে। যেখানে না বুঝতে পারবে অবশ্যই সেখানে কমেন্ট করবে। ওকে, তো দেখো তোমাদের স্ক্রিনে একটা কোশ্চেন আমি দেখাচ্ছি, দেখো আগে কোশ্চেনটা দেখো আগে। ওকে, দেখা হয়েছে। দেখো যে কোশ্চেন যেটা দেখলাম সেখানে দেখো ফার্স্টে লেখা আছে মডেল কোশ্চেন পেপার 8 নম্বর মানে মডেল এটা, ঠিক ওখানে লেখা আছে 40 নম্বরের কোশ্চেন ওটা। তার মধ্যে টাইম দিয়ে দিয়েছে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা টাইম দেওয়া আছে। ফার্স্ট আমাদের যে 1 নম্বরে যে কোশ্চেন যেটা সেটা আছে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ যেটা সেটা আছে ওকে 1 নম্বরে। ওটা তোমার টোটাল আছে তোমার 11টা আছে, 1 × 11 11 নম্বর। 2 নম্বর যেটা সেটা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, অর্থাৎ যা দিয়েছে সেটার উপরে অ্যান্সার দিতে বলে যে 5টা আছে 5 নম্বর। ওকে, এইভাবে পুরো কোশ্চেনটাকে সেট করা হয়েছে। ক্লিয়ার হলো? এবার দেখো এর মধ্যে যেগুলো আমাদের মৌলের ধারণা যেটা সেটা আমি করিনি। মৌলের ধারণার পার্টটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে বা সেকেন্ড ইউনিটে যখন থাকবো তখন সেখানে আমরা করব। আমি মৌলের ধারণার আগে পর্যন্তই সলভ করব। ক্লিয়ার আছে? যদিও মৌলের ধারণা থেকে খুব কম কোশ্চেন এসছে দেখলাম। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখো, ওখানে আরেকবার তোমরা দেখে নাও। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, ওখানে দিয়েছে যে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়। সাধারণ যে স্কেল যেটা থাকে, আমরা যে কোনো জিওমেট্রি বা যেই স্কেল আমরা বাড়িতে ইউজ করি সেই স্কেলের ক্ষেত্রে কোন পরিমাপটা করা সম্ভব নয়। যদি সাধারণ স্কেলটা যদি খেয়াল করো যদি, তাহলে দেখবে ওখানে এরকম একটা দাগ থাকে, তারপর ছোট ছোট এরকম একটা দাগ 1 2 3 4 5 এরকম একটা দাগ থাকে, তারপর আবার ছোট 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 আবার একটা দাগ থাকে। ক্লিয়ার? এই একটা দাগ থেকে আর একটা দাগের ডিস্টেন্স হচ্ছে 10 হয়। এখানে একটা দাগের ডিস্টেন্স হচ্ছে 5 আর এখানে একটা দাগের ডিস্টেন্স হচ্ছে 5। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো কি দিয়েছে, 4.2 সেন্টিমিটার মেজার করা সম্ভব, 5.2 সেন্টিমিটার মেজার করা সম্ভব, 2.12 যেটা মেজার করা সম্ভব না। কারণ কি এখান থেকে এখানে যে ডিস্টেন্স যেটা সেটা 10 ঘরের। এটা ধরো যদি এটা সাপোজ আমি ধরে দিলাম 3, তাহলে 3.2 কোনটা হতে পারে? এটা 3। ক্লিয়ার? এটা 3.1 এতটুকু, 3.2 এতটা হতে পারে। বুঝতে পারলাম না? যে 3.5 বলে তাহলে এতটুকু হতে পারে 3.5। ঠিক 3.8 যদি বলে তাহলে 5 6 7 8 এইটুকু হবে 3.8। ক্লিয়ার হলো? কিন্তু 3.12 তো সম্ভব না। 3.12 মানে কি, এটা কত হয়ে গেল? এটা তোমার হয়ে গেল 4 হয়ে গেল, তারপর আবার 4.1 4.2 এরকম করে যাবে। তাহলে কোনটা অপশান হবে? তাহলে ফার্স্ট যে কোশ্চেন যেটা 1 নম্বরের এমসিকিউ যেটা সেটা অ্যান্সার আসছে এর 3। ক্লিয়ার হলো? 1 নম্বর দাগে যেটা সঠিক উত্তর নির্বাচন করো, এক এমসিকিউ, তার মধ্যে এ দাগের যে কোশ্চেন তার অ্যান্সার হবে 2.12 সেমি। এটা গেলে 1 নম্বরের অ্যান্সার। সেকেন্ড বিতে চলে আসো, বি এর দাগের যেটা বলছে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে
আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ কি? আমরা গাড়ি যখন চলে তখন গাড়িটা কি চলতে চলতে আমাদের গাড়িরও গতি সামনের দিকে, গাড়ির মধ্যে যে ব্যক্তি থাকে তারও গতি সামনের দিকে থাকে, কিন্তু গাড়ি যখন হঠাৎ ব্রেক করে যায়, যে ব্যক্তি গাড়িতে আছে সেও সামনের দিকে থাকতে চায়। কথাটা বোঝা গেল? সেই জন্য কী হয়, সে গাড়ি তো বন্ধ হয়ে গেছে কিন্তু ব্যক্তি কী হয়, এরকম করে সামনের দিকে ঝুঁকে যায়। এটা কার কারণ? দেখো এখানে দিয়েছে স্থিতিজাড্য। স্থিতিজাড্য হলে কি হয়, গাড়ি যদি দাঁড়িয়ে থাকে হঠাৎ যদি চলতে শুরু করে পেছন দিকে ঝুঁকে গেলে সেটা স্থিতিজাড্য। চলন্ত গাড়ি থেমে যাওয়া সেটা হচ্ছে গতিজাড্য। তার 2 নম্বরের অপশান এটা গতিজাড্য। ক্লিয়ার হলো? সি। তারপর দেখো এখানে দিয়েছে যে কার্বন 614 নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা কত? কার্বন 614 বলে দিয়েছে। ক্লিয়ার? কার্বন কত বলেছে? 614। কার্বন বলে দিয়েছে 6 আর 14। বলছে নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা কত? এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা। এটা গেল ভর সংখ্যা। ক্লিয়ার হলো? আর এটা গেল প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এটা। ক্লিয়ার হলো? তাহলে ভর সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন। ভর সংখ্যা প্লাস ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। ভর সংখ্যা কত বলে দিয়েছে? 14। প্রোটন কত বলে দিয়েছে? 6। নিউট্রন সংখ্যা বের করতে হবে। তা নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা সমান 14 - 6 ইকুয়াল টু এটা হচ্ছে 8। ক্লিয়ার হলো? তাহলে এর অ্যান্সার হবে, দেখো কোনটা অ্যান্সার আসছে, এরও 3, অপশন 3 8। ক্লিয়ার হলো? তারপরে দেখো এখানে দিয়েছে, বলছে কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি। এটা মোলের ধারণার কোশ্চেন, এটা আমি সলভ করছি না। কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি, এটা মোলের ধারণার কোশ্চেন, এটা আমি করছি না। তারপর দিয়েছে অ্যালুমিনিয়ামের ই দাগ। ই দাগেরটা করছি, এটা তো হলো না। ইয়ের দাগের কি বলেছে দেখো, ইয়ের দাগের এখানে দিয়েছে যে অ্যালুমিনিয়ামের কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে Al+3 হবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম একটা পরমাণু দিয়ে দিয়েছে, বলছে এর কোন কক্ষ থেকে ইলেকট্রন বর্জিত হলে Al+3 সম্ভব। তাহলে দেখো এর অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13। যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে K, এটা L আর এটা M। Kতে থাকে 2টো ইলেকট্রন, L-এ থাকে 8টা ইলেকট্রন আর M-এ থাকে 3টে ইলেকট্রন। তাহলে M কক্ষ থেকে অর্থাৎ তৃতীয় কক্ষ থেকে ইলেকট্রন যদি বর্জিত হয় তাহলে কি হয়ে যাবে? তাহলে L+3। তাহলে অ্যান্সার হবে এখানে M কক্ষ। তাহলে M কক্ষ কত নম্বরের অপশন? এটা অপশন হচ্ছে 3। কতটা বোঝা গেল? এটা চলে গেল, বুঝতে পারলাম? যদি ইলেকট্রন বিন্যাস 2 আর 3, এই 3টে ইলেকট্রনই যদি বেরিয়ে যায় তাহলে L+3 হবে। তাহলে সেটা কোথা থেকে বেরোচ্ছে? সেটা বেরোচ্ছে M থেকে। তাহলে M কক্ষ থেকে ইলেকট্রন বেরোতে হবে। যদি এখানে M না লিখে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকতো তাহলে অ্যান্সার হতো তৃতীয় হতো। ক্লিয়ার হলো? তারপর দেখো এখানে F, এর পর F দিয়েছে। এখানে দিয়েছে যে এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ঠিক, ওই ব্যক্তির স্মরণ কত হবে? ওই ব্যক্তির স্মরণ কত হবে? এখানে বলেছে একটা লোক, একটা খেলার মাঠ আছে, ঠিক, এই মাঠটার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, 7 মিটার ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। এক ব্যক্তি কি করেছে, এই পরিধি মানে এটা পরিধি বরাবর অর্ধবৃত্তের অপর প্রান্তে গেছে। তার মানে কি, এই প্রান্ত অর্ধবৃত্ত মানে কি এইটুকু, অর্ধবৃত্ত মানে কি শুধু এইটুকু, তো অপর প্রান্তে মানে এই জায়গাটা। কথাটা বোঝা গেল না? গেল না? এই লোকটা এখান থেকে হাঁটতে শুরু করেছে, এই পরিধি বরাবর হাঁটছে,
এই অর্ধবৃত্তের অপর প্রান্তে। তাহলে এটা অর্ধবৃত্ত, এইটুকু, তো এইটুকু যদি অর্ধবৃত্ত হয় তার অপর প্রান্ত মানে এটা। বলছে তার সরণ কত? সরণ মানে হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম দূরত্বের মধ্যে সবচেয়ে ছোট যেটা দূরত্ব, অন্তিম এবং প্রাথমিক অবস্থানের মধ্যে ছোট যেটা দূরত্ব সেটাকে বলা হয় সরণ বলা হয়। তাহলে এটা প্রাথমিক, এটা অন্তিম, তাহলে এইটুকু যেটা সেটা হয়ে যাচ্ছে ওর সরণ। তাহলে কত হবে? এটা হচ্ছে ব্যাসার্ধ 7, তাহলে এইটুকু কত? এটুকু 7 হবে। তাহলে আমরা জানি যে ব্যাস ইকুয়াল টু, এখানে ব্যাস ইকুয়াল টু কী হবে? সরণ সমান কী হবে? 2r, কারণ এখানে r ইকুয়াল টু 7 মিটার বলে দিয়েছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে r দিয়ে লেখা হয়, r ইকুয়াল টু 7 মিটার ওখানে বলে দিয়েছে। তাহলে সরণ ইকুয়াল টু কত হলো? 2 × 7 ইকুয়াল টু 14 মিটার। অপশান দেখো কত নম্বরে আছে? অপশান আছে তোমার 1 নম্বরের, 14 মিটার। ক্লিয়ার হলো? বলছে অর্ধবৃত্তের অপর প্রান্তে গেছে, তাহলে অর্ধবৃত্তের এই প্রান্ত থেকে যাত্রা শুরু করেছে, পরিধি বরাবর যাচ্ছে, অপর প্রান্ত মানে এইটুকু, তাহলে এইটুকু দূরত্ব কত হবে? এটা যদি 7 হয় এইটুকু, তাহলে এইটুকু 7, বুঝা গেল? চলো, তারপরে এখানে দিয়েছে যে জি 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটা স্কেলার ও একটু ভেক্টর রাশির হলো। অপশান দেখো অনেকগুলো অপশান আছে, তার মধ্যে কার্য এবং বল, কার্য এবং বল যেটা সেটা হচ্ছে 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটা স্কেলার, আর বল যেটা 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে তোমার জি এর অ্যান্সার হচ্ছে 3-এর, ঠিক। তাহলে এটা হচ্ছে কার্য ও বল। কথাটা বোঝা গেল? কার্য ও বল, কার্য হচ্ছে 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটা স্কেলার রাশি, আর বল হচ্ছে 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটা ভেক্টর রাশি, ঠিক। তারপরে দেখো নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপ করার জন্য কোন এককটি ব্যবহৃত হয়? এইচ নম্বরের। নক্ষত্রদের একটা নক্ষত্রের সঙ্গে আরেকটা নক্ষত্রের মধ্যে দূরত্ব মাপার জন্য যে এককগুলো দিয়েছে তার মধ্যে কোনটা ব্যবহার করা হয়? তাহলে এইউ মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা ইউ, সেটা দিয়ে একটা নক্ষত্রের সঙ্গে আর একটা নক্ষত্রের দূরত্বকে মেজার করা হয়। ক্লিয়ার হয়ে গেল এটা? তারপর দিয়েছে যে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। মনে রাখবো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বদা ম্যাক্সিমাম হবে, HI। তাহলে এটার কত অ্যান্সার হচ্ছে? 4 ডিগ্রি মানে 2-এর। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবসময় কি হয়? ম্যাক্সিমাম হয়, এই কথাটাকে মনে রাখবো। তারপর দেখো আই হয়ে গেল এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? এটা আমরা করব না, এটা মোলের ধারণার কোশ্চেন, যদি এর অ্যান্সার 22.4 লিটার হবে, এটা আমরা যাচ্ছি না, ঠিক। তারপর কে দাগে যেটা তার অ্যান্সার দিচ্ছে, তার কোশ্চেন করেছে, বলছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়, অর্থাৎ রাদারফোর্ডের যে আলফা কণা যেটা এক্সপেরিমেন্ট যেটা ছিল, সে আলফা কণার এক্সপেরিমেন্ট থেকে কি প্রমাণ হয় বা কি আবিষ্কার হয়? মনে রাখবো আলফা কণার এক্সপেরিমেন্ট যেটা, বিচ্ছুরণ পরীক্ষার যেটা, সেখান থেকে নিউক্লিয়াসের আবিষ্কার হয়। কার? নিউক্লিয়াসের। দেখো 4 নম্বর অপশন আছে নিউক্লিয়াস। ক্লিয়ার হলো? তা কী লিখলাম? নিউক্লিয়াসের আবিষ্কার হয় আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে। আমার যে 1 নম্বরে যেগুলো ছিল MCQ, সেগুলো আমার কমপ্লিট হয়ে গেল। টোটাল এর মধ্যে 2টো কোশ্চেন হয়নি। একটা হচ্ছে জে বলতে এসটিপিতে, ওটা মূলের ধারণা, ওটা আমাদের দরকার নেই, যদি সেকেন্ড সামারটিভে বেশিরভাগ স্কুলে থাকবে আমি তখন আবার করব। আর একটা ছিল তোমার ডি এর, যে কোনটিতে সর্বোচ্চ অনুসংখ্যা বেশি, এই 2টো কোশ্চেনকে আমি করলাম না। ক্লিয়ার হলো? চলো তারপর 2 নম্বরের। আচ্ছা একটা জিনিস বলি, যদি সবথেকে ভালো হয় যে যখন এই ক্লাসটাকে করবে তখন কি করবে, যে কোশ্চেন যে পার্ট যেটা সেটা স্ক্রিনশট করে নেবে,
স্ক্রিনশট করার পর তোমাদের কাছে যদি কারোর আরও একটা বাড়িতে যদি মোবাইল থাকে তার মোবাইলে সেটাকে পাঠাবে, মোবাইলে ওই ছবিটাকে তার মোবাইলে সেন্ড করে দেবে। সেন্ড করালে সুবিধা কী হবে, ওই কোশ্চেন দেখবো আর অ্যান্সার দেখবো, কোশ্চেন দেখবো অ্যান্সার দেখবো, তখন সুবিধা হবে। ক্লিয়ার? চলো দেখো নেক্সট আমরা দেখব 2 নম্বরের কোশ্চেন, যেটা নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2 নম্বরের দেখো এখানে জিজ্ঞাসা করেছে নিউট্রনের আধানের প্রকৃতি কী? ইলেকট্রন হয় ঋণাত্মক, প্রোটন হয় ধনাত্মক, আর নিউট্রন হয় নিস্তড়িত। তাহলে এ যেটা তার অ্যান্সার হবে নিস্তড়িত। নিস্তড়িত, ঠিক। তারপরে দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এটা হচ্ছে মোলের ধারণা থেকে কোশ্চেন, এটা আমরা করছি না। যদি এর অ্যান্সার হবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 26, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 20, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ক্লিয়ার? তারপর জিজ্ঞাসা করেছে ABC, সি এর দেখা যায় তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। এটা কথাটাতে একদম সত্য, তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি, অর্থাৎ এর মান আছে কিন্তু অভিমুখ নেই। ক্লিয়ার? তাহলে এটা স্কেলার রাশি, তাহলে এটা হলো না বি এরটা, আমরা সি এর করবো, তাহলে অ্যান্সার হবে সত্য। ডি চলে আসো। তারপর ডি এর বলছে যে বলের মাত্রীয় সমীকরণটি লেখো। বলের মাত্রার সমীকরণ লিখতে বলছে। আমরা জানি বলের মাত্রার সমীকরণ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রীয় সংকেত। হয়ে গেল। বলছে ওজন বাক্সে ই নাম্বারের কোশ্চেন। ই ওজন বাক্সে যে বাটখারা যেগুলো থাকে তার মধ্যে ভরের অনুপাত কত? মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 5:2 আর 2:1, 5:2, 2:1 এই অনুপাতে ওজন বাক্সে যে বাটখারাগুলো থাকে সেগুলো এটা। তুমি যদি বলে স্যার এটার মানেটা কি? মানেটা হচ্ছে ওজন বাক্সে যে বাটখারা যেগুলো থাকবে, একটা থাকবে 500 মিলিগ্রাম, একটা থাকবে 200 মিলিগ্রাম, আর একটা থাকবে 200 মিলিগ্রাম, আর একটা থাকবে 100 মিলিগ্রাম। স্যার দেখো যদি 500, 200, 200 আর 100 সব জিরো কাটো, 5:2, 2:1। এটা যদি 50 মিলিগ্রাম থাকে তাহলে এটা 20 থাকবে, এটা 20 থাকবে, এটা 10 থাকবে। ক্লিয়ার হলো? 5:2, 2:1। ক্লিয়ার হলো? এই অনুপাতে ভরটা থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। চলো তারপরে এটা হয়ে গেল আমাদের 2 এর দাগের কোশ্চেন হয়ে গেল। তারপর চলে যাব 3 এর দাগের। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। দেখো ওখানে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। নিউটন হচ্ছে বলের একক, ডাইন হচ্ছে বলের একক। নিউটন হচ্ছে বলের এসআই একক আর ডাইন হচ্ছে বলের সিজিএস একক। এই নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। তাহলে দেখো 1 নিউটন কত দাগের এটা? এ 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এবার দেখো 1 কেজি ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, 1 মিটার ইকুয়াল টু 100 সেমি। ক্লিয়ার হলো? 1 কেজি সমান 1000 গ্রাম আর 1 মিটার সমান 100 সেমি। তাহলে এখানে মিটারের জায়গাতে 100 সেমি লিখবো, কেজির জায়গাতে 1000 গ্রাম লিখবো। তাহলে হয়ে গেল তোমার 1000 গ্রাম ইন্টু এখানে 100 সেমি, নিচে সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা শূন্য আছে, তাহলে একের পর 5টা শূন্য, গ্রাম গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে একের পর 5টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার সমান হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। ক্লিয়ার হলো? তুমি যদি বলো স্যার এটা কি করে আসলো, যেমন নিউটন ইকুয়াল টু লিখলাম কেজি মিটার সেকেন্ড, সেরকমই ডাইন ইকুয়াল টু হচ্ছে গ্রাম সেমি আর সেকেন্ড স্কোয়ার।
ক্লিয়ার হলো এটা। চলো নেক্সট, তারপর বি এর দাগের যেটা সেটাও করব না, সেটা মৌলের ধারণা থেকে ওটাও করব না। তারপর দেখো সি এর দাগের বলছে মৌলের পরমাণু ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হলে ওর পরমাণুর ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন। অর্থাৎ কোনো একটা মৌল, সাপোজ ধরো এ একটা মৌল আছে, এই মৌলটা যদি একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে এটা পরিণত হবে এ প্লাসে। এই মৌলটা যদি একটা ইলেকট্রন যদি গ্রহণ করে নেয় তাহলে এ পরিণত হবে এ মাইনাসে। হলো, যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে তখন ক্যাটায়ন, যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস মানে গ্রহণ করা, মাইনাস মানে ত্যাগ করা, যখন গ্রহণ করবে তখন কী হবে অ্যানায়ন। বলছে এই ক্যাটায়নে আর অ্যানায়নে পরিণত হলেও এদের পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না কেন। তার কারণ বলি, তার কারণ হচ্ছে যেটা ত্যাগ করে সেটা হচ্ছে এদের ইলেকট্রন, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বলতে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে বোঝায়। সে প্রোটন তো ছাড়েনি, ছেড়েছে তো ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হতে পারে, কিন্তু মৌলের পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলের মধ্যে প্রোটন সংখ্যাকে বোঝায়, সেই জন্য ওর পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার হলো? যদি আমি অ্যান্সারটা লিখে দিই, ঠিক এটা কত নম্বরের, এটা সি এর নাম্বারের, সি। তাহলে কি লিখবো ওখানে আমি বলছি, দেখো যে কারণ পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না, কারণ মৌল থেকে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করলে ক্যাটায়নে ওকে, এটা হচ্ছে অ্যান্সার, যে মৌল থেকে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করলে ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হয়, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলের প্রোটন সংখ্যা, তাই পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এটাও লিখে দিই। ক্লিয়ার হলো? এই চলে গেল এর অ্যান্সার সি এরটা। ওকে, নেক্সট দেখো এখানে দিয়েছে তার সঙ্গে একটা অথবার কোশ্চেন দিয়েছে যে সমস্থানিকগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। সমস্থানিক বলতে আইসোটোপকে বোঝানো হয়, সমস্থানিক বলতে আইসোটোপকে বোঝানো হয়, অর্থাৎ আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। অভিন্ন মানে আলাদা হয় না কেন, অভিন্ন মানে আলাদা হয় না কেন বা একই হয় কেন। ক্লিয়ার? অভিন্ন মানে একই হয় কেন। তাহলে এর অ্যান্সার হচ্ছে যে সমস্থানিক অর্থাৎ আইসোটোপগুলির যেহেতু পরমাণু ক্রমাঙ্ক একই, তাই এদের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না বা রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। দেখো আমি অ্যান্সারটা লিখে দিই।
ক্লিয়ার হলো? এটা চলে গেল অতবার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেটা, নিউটনের প্রথম গতিসূত্র বিবৃতি করো। এটা আমরা সবাই জানি মোটামুটি, তবু আমি বলে দিচ্ছি, এটা লিখছি না। যে নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে যে কোনো বস্তুর ওপর বাইরে থেকে যদি বল প্রয়োগ যদি না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর সচল বস্তু সরলরেখা বরাবর চলতে থাকবে। ক্লিয়ার হলো? যদি কোনো বস্তুর ওপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু স্থির থাকবে এবং সচল বস্তু সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা গেল নিউটনের প্রথম গতিসূত্র। লাস্ট আর একটা যেটা ই এর কোশ্চেন দেখো, যেটা ডিএডটা তো আমাদের নেই বললাম, ডিএডটা নয়, ডিএডটা তো বলে দিলাম নিউটনের প্রথম গতিসূত্র, আর বিএডটা তো নেই বললাম। ই যেটা দিয়েছে সেটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো। সুবেদিতা মানে ভালো তুলাযন্ত্র, সুবেদিতা মানে যেখানে ভালো তুলাযন্ত্র, অর্থাৎ যেখানে ভুল মান পাওয়া যায় না, সঠিক মান পাওয়া যায়, কোনো রকম কোনো 2 নম্বরই থাকে না, সেটাকে বলা হয় সুবেদিতা বলা হয়। তাহলে এর যে কারণ যেটা সেটা হচ্ছে যে তুলাযন্ত্রের বাহু দুটোকে দীর্ঘ হতে হবে। 1 নম্বর শর্ত লিখো। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্ত। এটা গেল একটা, যে তুলাযন্ত্রে যেটা হয় দাঁড়িপাল্লা যেটা হয় তার যে বাহুর দৈর্ঘ্য, বাহুর যেটা সে বাহুটাকে দীর্ঘ হতে হবে, ছোট বাহু হলে হবে না। এটা গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে যে তুলা যে দণ্ড যেটা দণ্ড যেটা সেই তুলা দণ্ডটাকে কী হতে হবে, হালকা হতে হবে, ভারী হলে দীর্ঘ হতে হবে, প্লাস তুলা দণ্ড যেটা সেটাকে হালকা হতে হবে। এই চলে গেল আমার দুটো শর্ত সুবেদিতার। ক্লিয়ার হলো? নেক্সট আমাদের এফ নাম্বার যে কোশ্চেন যেটা বলছে 3টি মূল একক দ্বারা গঠিত একটা লব্ধ এককের উদাহরণ দাও। অর্থাৎ 3টি মূল একক, মূল একক বলতে দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক। এই 3টে একক মূল একক দ্বারা গঠিত এমন একটা একক দেখাও যেটা লব্ধ। লব্ধ মানে যেগুলো একাধিক মূল একক নিয়ে গঠিত হয়। ক্লিয়ার হলো? লেখক 2 টাইপের হয়, একটা মূল একক, একটা লব্ধ একক। যে একক কারোর উপরে নির্ভর করে না সেটাকে বলা হয় মূল একক, যেমন দৈর্ঘ্য কারোর উপরে নির্ভর করে না, ভর কারোর উপর নির্ভর করে না, সময় কারোর উপর নির্ভর করে না। লব্ধ একক যে একক একাধিক মূল একক নিয়ে গঠিত হয় তাকে বলা হয় লব্ধ একক। তা আমাদেরকে লব্ধ এককের বলছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে মুছি। তিনটি মূল একক দ্বারা গঠিত একটা লব্ধ এককের উদাহরণ দাও। তাহলে এফ 3টি মূল একক দ্বারা গঠিত একটা লব্ধ এককের 3টি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। ক্লিয়ার? তাহলে চলো এটার একক হচ্ছে কার্য। অ্যান্সার হচ্ছে কার্য। ক্লিয়ার হলো? তার কারণ দেখো, কার্য সমান বল ইন্টু সরণ। কার্য সমান বল ইন্টু সরণ। তাহলে বল কি? বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, আর এটা হচ্ছে সরণ তো আছেই, সরণ। ক্লিয়ার হলো? তাহলে ভরের একক কি? ভরের একক হচ্ছে গ্রাম, ত্বরণের একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এটাও সরণ। এই ত্বরণের একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর সরণের একক হচ্ছে সেমি। দেখো 3টে মূল একক দেখো, একটা হচ্ছে দৈর্ঘ্যের একক সেমি, সময়ের একক সেকেন্ড, ভরের একক গ্রাম। 3টে মূল একক নিয়ে কার্য যেটা একক সেটা হচ্ছে লব্ধ একক। ক্লিয়ার হলো? তা কার্যের একক যেটা সেটা লব্ধ একক, এইভাবে লিখে দেবে। তারপর বলছে এর সঙ্গে অথবা দিয়ে আছে
যে প্রতিমিত বল কাকে বলে বা প্রতিমিত বল বলতে কি বোঝো। বল সাধারণত দুই টাইপের হয়, একটাকে বলা হয় কার্যকরী বল আর একটাকে বলা হয় প্রতিমিত বল। কার্যকরী বল বলতে যদি কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, আকারে পরিবর্তন হয়, সেই বস্তুকে বলা হয় কার্যকরী বল। আর যে বল প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় না, বস্তুর কোনো স্মরণ হয় না, সেই বলকে বলা হয় প্রতিমিত বল। তাহলে কি বলবো, যে বল প্রয়োগ করলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না সেই বলকে বলা হয় প্রতিমিত বল। ক্লিয়ার হলো? চলো 4 নম্বরে যেটা, এবার 4 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলোর অ্যান্সার হচ্ছে এক একটা কোশ্চেনের 3 নম্বর করে অ্যান্সার আছে, 3 নম্বর করে এক একটা কোশ্চেনের। এটাকে মুছে দিলাম। আচ্ছা, আপাতত দেখে মুছছি না, একটু রাখি, পরে মুছছি। দেখো এখানে বলছে সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে একটা কাগজের বেদ নির্ণয় করবে। এখানে বলে দিচ্ছি অ্যান্সারটা কপি করবে, ঠিক? এটা লেখা অনেক একটু বড় হবে অ্যান্সারটা, এত বড় অ্যান্সার লেখা বোর্ডে সম্ভব না, আমি বলছি সেইভাবে লিখবে। যে এটা এখানে দিয়েছে যে সাধারণ স্কেলের সাহায্যে একটা বইয়ের পাতার বেদ, অর্থাৎ পাতাটা কতটা মোটা, এটা কিভাবে মাপা সম্ভব বলে দিই। যদি ধরো আমি একটা বই নিই তাহলে তোমরা সুবিধা হবে। ধরো আমার কাছে এই বইটা ধরো আছে, এই বইটার এই পাতাটাকে মাপতে বলেছে, এই পাতাটা কতটা মোটা সেটাকে আমাকে মাপতে বলেছে, অর্থাৎ বইয়ের বেদ বলতে এই বইটা কতটা মোটা এটাকে মাপতে বলেছে। তাহলে কি করব, এই টোটাল বইটার বেদ মাপবো। এই বইটার টোটাল বেদ হচ্ছে এইটুকু মোটা, এতটা মোটা বই, তাই এটা টোটাল বইটার বেদ মাপবো। ক্লিয়ার? টোটাল বইটার বেদ মেপে ওই বেদকে বইটার টোটাল পাতার সংখ্যা দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? বইটার পাতার সংখ্যা দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তাহলে একটা বইয়ের বেদ পেয়ে যাব। পাতার সংখ্যা বলতে এখানেও বলে দিই, ধরো এটা 9 এটা 10, তার মানে এটা না, দুটো পেজ না, একটা পেজ। অর্থাৎ তোমার পেজ যদি 120টা হয় তাহলে ওখানে কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করব। অত কিছু লেখার দরকার নেই, শুধু এরকমই বলবো যে যদি বইয়ের বেদ মাপতে, সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের বেদ মাপতে গেলে, বইয়ের পাতার বেদ মাপতে গেলে প্রথমে বইয়ের মোট বেদ মাপতে হবে। মোট বেদকে যদি বইয়ের পাতার সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে বইয়ের একটা পাতার বেদ মাপা সম্ভব হয় বা মাপা যায়। ক্লিয়ার হলো? যে প্রথমে বলতে হবে বইয়ের মোট বেদ মাপতে হবে, বইয়ের মোট বেদ মাপার পর বইয়ের পাতার সংখ্যা দিয়ে যদি তাকে ভাগ করা হয় তাহলে একটা পাতার বেদ পাওয়া যাবে। ক্লিয়ার হলো? তারপরে এসো, বলছে একটা আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করা যায়। অর্থাৎ একটা উপর থেকে একটা জল পড়ছে কলে, সেই জলটা প্রতি সেকেন্ডে বা প্রতি সময়ে কি পরিমাণ জল পড়ছে সেটাকে আমাদেরকে মাপতে হবে। অর্থাৎ এটা যদি ধরো একটা কল যদি হয়, কল, ক্লিয়ার হলো? আর এখান থেকে ধরো আমার জল পড়ছে, ঠিক? আর এখানে কি করলাম, আমি একটা কন্টেনার লাগালাম, অর্থাৎ একটা পাত্র নিয়ে নিলাম। আমাকে দেখতে হবে এই কল থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ জল পড়ছে, এটাকে আমাকে মাপতে বলেছে। যে একটা আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচ সাহায্যে কীভাবে কল থেকে জল পড়ার হার মানে সময়ের সঙ্গে কি পরিমাণ জল পড়ছে এটাকে মাপতে বলেছে। তাহলে কি করব, ধরো তুমি স্টপ ওয়াচ রেখেছো, 0 দাগে রেখে দিয়েছো, কলের জলটাকে এখনই খোলনি, বন্ধ আছে, তুমি স্টপ এখানে কি করেছো, একটা মাপনী চোঙ রেখে দিয়েছো। ক্লিয়ার? ধরো স্টপ ওয়াচ 1 করে দিয়েছো, কলের জল পড়ছে, পড়তে এখানে ধরো এতটা দাগ পর্যন্ত এসছে। আমি ধরে নিলাম এই এতটা দাগ যখনই হয়ে গেছে তুমি স্টপ ওয়াচ বন্ধ করে দিয়েছো, কল বন্ধ করে দিয়েছো। তাহলে এই পরিমাণ জল আমি নিয়েছি, মাপনী চোঙের সাহায্যে পড়েছে। এই পরিমাণ জল যেটা, সেটা আমি ধরলাম এটা 4 ml জল পড়েছে। ক্লিয়ার? এই 4 ml জল পড়তে সময় লেগেছে ধরো তোমার, এটা ধরো আমি ধরে নিলাম সুবিধার্থে, এটা ধরো 20 ml নিয়ে নিলাম, 20 ml জল পড়েছে। আর এই 20 ml জল পড়তে তোমার সময় লেগেছে ধরো 5 সেকেন্ড। কত? 5 সেকেন্ড টাইম লেগেছে। ক্লিয়ার হলো? 5 সেকেন্ড বা 10 সেকেন্ড টাইম লেগেছে, ধরো 10 সেকেন্ড টাইম লেগেছে। বোঝা গেল? কলের জল পড়ছে, এই 20 ml জল ভরতে টাইম লেগেছে 10 সেকেন্ড। স্টপ ওয়াচ তো তুমি বন্ধ করে দিয়েছো, তাহলে প্রতি সেকেন্ডে কত? তাহলে দেখো টোটাল জলের পরিমাণ হচ্ছে 20 ml আর সময় লেগেছে কত? 10 সেকেন্ড। এটা ভাগ করে দিলে কত হবে? 2
ml পার সেকেন্ড। এটাই হচ্ছে স্টপ ওয়াচ ও আয়তন মাপক চোঙের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করার নিয়ম। তাহলে কি বলবো, যে স্টপ ওয়াচের সাহায্যে যখন কোনো আয়তন মাপক সঙ্গে যখন জল পড়বে, কত সময় ধরে জলটা পড়ছে সেটাকে মাপতে হবে, এবং কি পরিমাণ জল নেওয়া হয়েছে সেটাকে মাপতে হবে। ওই জলের আয়তনকে ওই সময় দিয়ে যদি ভাগ করা হয় তাহলে জল পড়ার হারকে নির্ণয় করা হয়। ক্লিয়ার হলো যে মোট জলকে মোট সময় দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কলের জল পড়ার হার নির্ণয় করা যাবে। হয়ে গেল। তারপর দেখো এখানে দিয়েছে বি এর, এটা আমাদের নেই, এটা হচ্ছে আমাদের মোলের ধারণা থেকে কোশ্চেন, এটা আমরা করব না। তারপর দিয়েছে লেখচিত্রের সাহায্যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু এস, এই সমীকরণটাকে প্রতিষ্ঠা করো লেখচিত্রের সাহায্যে। ফটাফট লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলেছে। কত নম্বরে এটা? এটা হচ্ছে অথবা, বি এর অথবা। এখানে দেখো আমাকে এই সমীকরণ থেকে প্রতিষ্ঠা করতে হবে, এদিকে সময় আছে টি, সময়, ওকে। আমাকে প্রতিষ্ঠা করতে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাকে আমাকে প্রমাণ করতে হবে এই গ্রাফ থেকে। তা ফার্স্ট দেখে নাও, এখানে জিরো যখন সময় তখন এর বেগ হচ্ছে, এটা হচ্ছে এ দাগ আছে এখানে, এ দাগ। তাহলে জিরো যখন সময় তখন তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তাহলে প্রাথমিক বেগ ও এ, প্রাথমিক বেগ ও এ ইকুয়াল টু ইউ হলো, বোঝা গেল। সময় ও বি ইকুয়াল টু সময় টি, ক্লিয়ার হলো। আচ্ছা, এখান থেকে এতটা পর্যন্ত অর্থাৎ বি থেকে সি বেগটা কত? ভি, অন্তিম বেগ, তাহলে বি সি, অন্তিম বেগ কত? ভি। তাহলে অন্তিম বেগ ভি যেটা বিসি ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত? দেখো কি হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি এখানে লিখে রাখতে পারো। ডিসি ইকুয়াল টু এটি, মনে রাখবে ডিসি ইকুয়াল টু এইটুকু হচ্ছে ত্বরণ আর সময় এটি, ক্লিয়ার হলো। তাহলে বিসি ইকুয়াল টু কত? ভি, ক্লিয়ার হলো। এইটুকু কত? এ ও সমান ইউ, বোঝা গেল। ও বি কোনটা? এইটা, সেটা টি, ঠিক। বিসি, বি থেকে সি, এখান থেকে এতটা কত? এটা এখান থেকে এতটা, এটা হচ্ছে ভি, ক্লিয়ার। আর বিসি ইকুয়াল টু ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এটা আমরা জানি, ক্লিয়ার। ওটাকে লিখলাম। দেখো এখানে বলছে যে এটা প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ করতে বলেছে আমি এখানে যদি এই টি সময়ে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করে এটা যদি বের করতে পারি, তাহলে অতিক্রম দূরত্ব তার মানে কি? এস। তাহলে টি সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সমান টি সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হলো এস ইকুয়াল টু দূরত্ব, এস ইকুয়াল টু, এটা কি দেখো, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ভালো করে বুঝে নাও। এরকম একটা আছে, এরকম একটা আছে, এটাকে বলা হয় ট্রাপিজিয়াম বলা হয়। দেখো এখান থেকে এটা কি আছে? ট্রাপিজিয়াম আছে। তাহলে এস ইকুয়াল টু এ ও বি সি
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ক্লিয়ার হলো? এ ও বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে যে এই সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, হাফ ইন্টু সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা। কথাটা বোঝা গেল? তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, হাফ ইন্টু সমান্তরাল বাহু, তার মানে এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল। ক্লিয়ার হলো? তা হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল, তাহলে ও এ প্লাস বিসি সমান্তরাল বাহুর যোগফল ইন্টু উচ্চতা, তার মানে এইটুকু হচ্ছে উচ্চতা ইন্টু ওবি। ক্লিয়ার হলো? ঠিক, এটা হচ্ছে ফর্মুলা, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু উচ্চতা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর যে কোনো গ্রাফের ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি তাহলে অতিক্রান্ত দূরত্ব বা সরণ বেরিয়ে যায়। ক্লিয়ার হলো? চলো ওই জায়গাটা মুছবো, তার কারণ এখানে আমাকে আরও লিখতে হবে, ওই জায়গাটা মুছবো আমি। তাহলে দেখো এখানে দেখো হাফ এস ইকুয়াল টু হাফ ইন্টু ও এ ইকুয়াল টু, তোমাদের লেখা আছে দেখো ও এ ইকুয়াল টু ইউ, ঠিক। তারপর বিসি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না, লিখেছিলাম, ইন্টু ও বি ইকুয়াল টু টি, হয়ে গেল। তাহলে হাফ ইন্টু 2u প্লাস এটি ইন্টু টি, গুণ করে দাও সবগুলো, তাহলে হাফ ইন্টু 2u ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। বুঝতে পারলাম না পারলাম না? এই হাফ আর টি সবার সাথে গুণ করছি, দেখো এই হাফ আর এই দেখো টি আর 2u যেমন আছে এটার সঙ্গে দেখো এটি আর টি গুণ করলে কত হবে? এ টি স্কোয়ার আর এই দেখো হাফ, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল এটা এস, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার হলো? ফটাফট কপি করে নাও। লাস্ট আর একটা কোশ্চেন আছে, বলছে এক ব্যক্তি পূর্ব দিক বরাবর 8 মিটার যাওয়ার পর, পূর্ব দিকে 8 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 6 মিটার গেল, তাহলে ওই ব্যক্তির সরণ কত হবে? ওকে, এটা আমি মুছছি। এখানে দেখো দিয়েছে, তারপর কোশ্চেন নাম্বার সি বলছে এক ব্যক্তি পূর্ব দিকে 8 মিটার যাওয়ার পর, পূর্ব দিক মানে এটা চলে গেল আমার উত্তর, এটা দক্ষিণ, এটা চলে গেল পূর্ব আর এটা চলে গেল পশ্চিম। ক্লিয়ার হলো? তাহলে এক ব্যক্তি কি করেছে, পূর্ব দিকে 8 মিটার যাচ্ছে, তার মানে এক ব্যক্তি পূর্ব দিকে 8 মিটার এতটা গেল। ক্লিয়ার হলো? পূর্ব দিকে 8 মিটার যাচ্ছে, হলো। তারপর বলছে 8 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 6 মিটার গেল, তার মানে দক্ষিণ দিকে গেছে এতটা 6 মিটার। ক্লিয়ার গেল? এই দিকে হলো 6 মিটার আর এই দিকে হলো 8 মিটার, তাহলে ওর সরণ হচ্ছে এইটুকু। এটাকে ধরি এ, এটাকে ধরি বি আর এটাকে ধরি সি, তাহলে এর সরণ কত? বলছে সরণ কত হবে, তো সরণ হবে এটা প্রাথমিক, এটা অন্তিম, তাদের মধ্যে সবথেকে কম দূরত্ব হচ্ছে এইটাই হচ্ছে সরণ। তাহলে সরণ ইকুয়াল টু এসি ইকুয়াল টু রুট পিথাগোরাসের ফর্মুলা, যে অতিভুজ ইকুয়াল টু রুট লম্ব স্কোয়ার, তার মানে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে কত হচ্ছে দেখো, তাহলে বিসি কত? বিসি হচ্ছে 6 তার স্কোয়ার আর এ বি হচ্ছে 8, তাহলে হয়ে গেল তোমার এটা 36 প্লাস 64, অ্যান্সার আসছে 100 ইকুয়াল টু, এখানেই লিখি 10। তাহলে এসি, তাহলে ওর সরণ ইকুয়াল টু হচ্ছে কত? সরণ এসি ইকুয়াল টু 10 মিটার। ক্লিয়ার হলো? হয়ে গেল। তারপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, এর সঙ্গে যে অথবা দিয়ে যেটা আছে, একটা পাশে একটা গ্রাফ আছে, সেই গ্রাফ
থেকে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, এটাকে কপি করে নাও। দেখো এখানে বলছে পাশের চিত্রে একটি কণার বেগ ও সময়ের লেখচিত্র দেওয়া হয়েছে। এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে সময়ের একটা লেখচিত্র দেওয়া হয়েছে। এই লেখচিত্রে দেখানো হয়েছে 10 সেকেন্ড সময়ে কণাটার অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটাকে বের করতে বলেছে। অর্থাৎ 10 সেকেন্ড সময়ে কণাটার অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে দেখো যখন সময় যখন 0 তখন কণাটা এখানে ছিল, সময় যখন 10 সেকেন্ড তখন কণাটা এখানে গেছে। অর্থাৎ কণাটা এখান থেকে এখানে যেতে সময় লেগেছে কত 10 সেকেন্ড। কণাটা গেছে কিভাবে এইভাবে। তাহলে আমি যদি এই পুরোটার যদি ক্ষেত্রফল যদি বের করতে পারি, ক্লিয়ার, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। কারণ কি যে কোনো গ্রাফের যদি অতিক্রান্ত দূরত্ব বা সরণ যদি বের করতে দেয়, যে জিওমেট্রি বা জ্যামিতিক চিত্র যেটা দেওয়া গ্রাফে তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বের করে দেবে, সেটাই হয়ে যাবে তার সরণ বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এর অতিক্রান্ত দূরত্ব সমান কত, এটা একটা ট্রাপিজিয়াম তাই না, এরকম আছে, এরকম নেই ট্রাপিজিয়াম, এই একটা সমান্তরাল বাহু, এই একটা সমান্তরাল বাহু, কথাটা বোঝা গেল। আর এটা হচ্ছে তাদের লম্ব, তাহলে এটা যদি লম্ব হয়ে যায় তাহলে এটাকে করে দেবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে দেখো আমাকে কি বের করতে হবে, দুটো সমান্তরাল বাহু, তাহলে হাফ ইন্টু দুটো, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই করব। তাহলে হাফ ইন্টু এখান থেকে এটা আর এখান থেকে এটা, এটাই তো সমান্তরাল, এখান থেকে এটা এই বাহুটা আর এইটুকু সমান্তরাল। তাহলে এখান থেকে এখানে কত 10 আর এখান থেকে এতটা কত, দেখো এটা 8 এটা 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4। বুঝতে পারলাম না, কথাটা বোঝা গেল। এইটুকু কত, এখান থেকে এতটা কত 8 আর এখান থেকে এতটা কত 4, কিন্তু আমাকে নিতে হবে তো এতটা। তাহলে 8 থেকে 4 বাদ দিলেই 4 হয়ে গেল। ইন্টু উচ্চতা, দেখো এইটুকু গেল উচ্চতা, এটুকু কত 10, ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল 10 করে দাও। তাহলে হাফ ইন্টু 14 ইন্টু 10, তাহলে ক্যান্সেলেশন করলে এটা আর এটা কেটে গেল, 5 2 × 2 5 2 × 10 70 মিটার। ক্লিয়ার হলো না, বুঝতে পারলাম না, এটা অ্যান্সার হলো 70 মিটার। বুঝতে পারলাম, ঠিক। আর আমাদের কিছু পড়ে থাকলো না। নেক্সট আরেকটা যে দুটো কোশ্চেন আছে সে দুটো কোশ্চেন আমি সেন্ড করিনি, তার কারণ সে দুটোই ছিল মৌলের ধারণা থেকে। বোঝা গেল এটা। যদি কারোর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই আবার ক্লিয়ার করে দেবো। ঠিক, তো হয়ে গেল আমাদের সবই অ্যান্সার। ঠিক, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আমি প্রথমে আবার বলেছি, আবার একবার বলি, যে যারাই আজকের ক্লাসে যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে অন করবে। আর যারা রেগুলার যারা আমার ক্লাস দেখো তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। তোমাদের সাপোর্ট অবশ্যই আমার কাম্য আছে, তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার আছে। একার পক্ষে সম্ভব নয়, সবাই যদি একসঙ্গে চলি তবেই কেউ সাকসেস পেতে পারে। থ্যাংক ইউ। হয়তো আমারও ভালো হবে, হয়তো তোমাদেরও ভালো হতে পারে। ওকে, থ্যাংক ইউ।